হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণীর প্রথম ভাগ সমকালীন বিশ্ব রাজনীতির সর্বশেষ চ্যাপ্টার বিশ্বায়ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে? বিশ্বায়ন নিয়ে আলোচনা, বিশ্বায়ন সম্পর্কে জানতে হবে। তারপর বিশ্বায়নের চ্যাপ্টারে কি কি টপিক দেওয়া আছে সবগুলি আমরা এক এক করে আলোচনা করব। আগে আমাদেরকে কি সম্পর্কে জানতে হবে? বিশ্বায়ন সম্পর্কে। বিশ্বায়নটা কি সেটা বুঝতে হবে। দেখো আমি বোর্ডে লিখছি। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? বিশ্বায়নের ধারণা। ঠিক আছে, তো চলো জেনে নেই আগে বিশ্বায়ন মানে কি। বিশ্বের এক প্রান্ত থেকে যে কোনো প্রান্তে মানুষের যাতায়াত, ধারণার স্থানান্তর, পণ্য সামগ্রীর সম্প্রসারণ বা পুঁজির সম্প্রসারণ, আদান প্রদান ইত্যাদি হলো বিশ্বায়ন। এক কথায় পৃথিবীব্যাপী যে আন্তঃসংযোগ ব্যবস্থা সেটাই হলো বিশ্বায়ন। ঠিক আছে, মানে নিজের দেশের সীমান্ত ছাড়িয়ে অন্য দেশে যখন মানুষ, পুঁজি, পণ্য ইত্যাদির আদান প্রদান হবে সেই ব্যবস্থাকে আমরা বিশ্বায়ন বলতে পারি। বোঝা গেল তো বিশ্বায়ন মানে কি? আমি আরো বলছি, দেখো এই যেমন আমি মোবাইলে ক্লাসটা নিচ্ছি, আমি ইন্টারনেট ব্যবহার করছি, ঠিক আছে, তারপর আমি কম্পিউটার পরিষেবা নিচ্ছি, এগুলি কিসের ফলে হচ্ছে? বিশ্বায়নের ফলে। কেউ দেখো, কেউ চাকরির সূত্রে বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, কেউ বা পড়াশোনার জন্য যাচ্ছে, কেউ কাজের সূত্রে যাচ্ছে, অথবা কেউ উন্নত জীবনযাপনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছে। এই সবগুলি হলো কি? বিশ্বায়ন। বিশ্বায়নের ফলেই হচ্ছে এই যে যোগাযোগ ব্যবস্থাটা, ঠিক আছে, এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থাটা, বিশ্বের বিভিন্ন দেশের সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটাই হলো বিশ্বায়ন। বোঝা গেল বিশ্বায়ন মানে কি? আমি আবার বলছি, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষের যাতায়াত, ধারণার স্থানান্তর, পণ্য সামগ্রীর সম্প্রসারণ, আদান প্রদান, পুঁজির আদান প্রদান, ধ্যান ধারণার আদান প্রদান, এই সবগুলি হচ্ছে বিশ্বায়ন। যেমন আমি আরো কিছু উদাহরণ দিয়ে বলতে পারি। আমি বাজারে কিছু জিনিস কিনতে গেলাম, গিয়ে দেখলাম যে এটা ভারতের নয়। আমরা অনেক সময় মোবাইল কিনি, তাই তো? সব মোবাইল কি ভারতের তৈরি? নিশ্চয়ই না। আমরা দেখবে মেড ইন চায়না, মেড ইন জাপান এরকম থাকে। এই যে বাইরের দেশের জিনিসগুলি আমরা নিজ দেশে বসে ক্রয় করতে পারছি, সেটা কিসের ফলে হচ্ছে? বিশ্বায়নের ফলে। আমি একটা পুতুল কিনতে গেলাম, কাউকে একটা পুতুল দিতে গেলাম, হতে পারে এটা আমাদের দেশে তৈরি নয়, এটা বাইরের কোনো দেশে, এটা আমাদের দেশে কি হয়েছে? এসেছে, আদান প্রদান হয়েছে। এই যে ব্যবস্থাটা সেটাই হলো বিশ্বায়ন। বোঝা গেল তো? যখন নিজের দেশের সীমান্ত ছাড়িয়ে অন্য কোনো দেশের সাথে আদান প্রদান হবে, সেই আদান প্রদানের ব্যবস্থাটা বা প্রক্রিয়াটা সেটাই হলো বিশ্বায়ন। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম আজকে বিশ্বায়ন মানে কি। এবার আমরা জানবো বিশ্বায়নের কারণ। ঠিক আছে, বিশ্বায়নের কারণ। আচ্ছা, এমন নয় যে বিশ্বায়ন আধুনিক যুগে হচ্ছে বা বর্তমান যুগে হচ্ছে। বিশ্বায়ন কিন্তু প্রাচীন কাল থেকেই ছিল, কিন্তু আধুনিক যুগে বিশ্বায়নটা কি? একটা স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ, অথবা এটাকে আমরা শক্তিশালী বলতে পারি। কেননা এই যে টেলিফোন, টেলিগ্রাম, তারপর পেজার, কম্পিউটার ইত্যাদি সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে? দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থার যে বিপ্লব ঘটানো হয়েছে, বিপ্লব ঘটিয়েছে এই টেলিফোন, টেলিগ্রাম, এগুলি কি হয়েছে? এগুলি বিশ্বায়নের ফলেই হয়েছে। ঠিক আছে, তো এবার দেখো বিশ্বায়নের অনেক কারণ আছে, আমরা দু একটি কারণ নিয়ে একটু আলোচনা করি। যেমন এক নাম্বার কারণ যদি আমি বলি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কারণ নিয়ে আমি আলোচনা করছি। এক নাম্বার কারণটা দেখো, আমি এদিকে লিখছি। সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতনের
পর ঠান্ডা যুদ্ধের অবসান এবং মার্কিন নেতৃত্বে এক মেরু বিশ্বের প্রতিষ্ঠা। ঠিক আছে, আমি একটা কারণ হিসেবে যদি বলি বিশ্বায়নের, যে সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতনের পর ঠান্ডা যুদ্ধের অবসান এবং মার্কিন নেতৃত্বে এক মেরু বিশ্বের প্রতিষ্ঠা। আমি আর এটা ডিসকাস করব না, কারণ অলরেডি আমরা ঠান্ডা যুদ্ধের চ্যাপ্টারে এগুলি পড়ে নিয়েছি। কখন ঠান্ডা যুদ্ধের অবসান হয়, কখন ঠান্ডা যুদ্ধের শুরু হয়, সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের কবে পতন হয়, এই সবগুলি অলরেডি আমরা ক্লাসে অনেকদিন ডিসকাস করে নিয়েছি। তো আরেকটা কারণ যদি আমরা বলি, তাহলে আমি আরেকটা কারণ নিয়ে একটু আলোচনা করি। দেখো নাম্বার 2, পুঁজিবাদী ব্যবস্থার দ্রুত প্রসারের ফলে বাজার অর্থনীতির প্রতিষ্ঠা। ওকে, আমরা প্রথম কারণটা নিয়েছি সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতনের পর ঠান্ডা যুদ্ধের অবসান এবং মার্কিন নেতৃত্বে এক মেরু বিশ্বের প্রতিষ্ঠা। আমরা বিশ্বায়নের আরেকটা কারণ যদি বলি, আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, তাহলে বলতে পারি পুঁজিবাদী ব্যবস্থার দ্রুত প্রসারের ফলে বাজার অর্থনীতির প্রতিষ্ঠা। এতটুকু পর্যন্ত বোঝা গেল। আমরা কি আলোচনা করেছি প্রথমে, যে বিশ্বায়নটা কি। আমি আর রিপিট করছি না, আবার তোমরা যদি ভুলে যাও আবার একটু দেখে নিও, তোমরা রিপিট করে নিও ভিডিওটা। তারপর আমরা পড়েছি বিশ্বায়নের কারণ, দুটো গুরুত্বপূর্ণ কারণ দুটো এখানে পড়েছে। ঠিক আছে, এখন আমরা কি নিয়ে আলোচনা করব? এখন আলোচনা করব রাজনৈতিক বিশ্বায়ন নিয়ে। ঠিক আছে, রাজনৈতিক বিশ্বায়ন। এগুলো মুছে দিই। চলো এবার জেনে নিই তাহলে রাজনৈতিক বিশ্বায়ন কি। রাজনৈতিক বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি যে আন্তর্জাতিক বা জাতীয় সংস্থাগুলি তাদের নিজেদের কর্মকাণ্ডকে বিশ্বের এক দেশে বা একক রাষ্ট্রে সীমাবদ্ধ না রেখে অন্যান্য প্রান্তে যখন সম্প্রসারিত করতে উদ্যোগী হয়, সেটাই হলো রাজনৈতিক বিশ্বায়ন। মানে যে কোনো আন্তর্জাতিক সংস্থা বা জাতীয় সংস্থাগুলি তাদের ক্ষমতা ও ভোগ্য পণ্যকে যখন বিশ্বের অন্য প্রান্তে সম্প্রসারিত করতে উদ্যোগী হয়, তখন সেটা হয় রাজনৈতিক বিশ্বায়ন। যেমন এখানে আমি কি বলতে পারি, সংস্থাগুলি একটা আমরা বলতে পারি নেটো, ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়ন, তারপর আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এগুলির কথা আমি উল্লেখ করতে পারি। নেটো আমরা অলরেডি জানি, নেটোর ফুল ফর্ম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এগুলি নিয়ে আর আলোচনা করব না।
আগে যে ক্লাসগুলি ছিল সেগুলিতে আলোচনা হয়েছে, তোমরা জানো। তো এই সংস্থাগুলির কথা আমি বলতে পারি, এগুলি ছাড়া আরো বিভিন্ন সংস্থা আছে। তো এই সংস্থাগুলি যখন তাদের ক্ষমতাকে বা তাদের ভোগ্য পণ্যকে যে কোনো একটা দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের অন্যান্য প্রান্তে তারা সম্প্রসারিত করতে উদ্যোগী হয়, তখন সেটা হয় রাজনৈতিক বিশ্বায়ন। বোঝা গেল? তো এখন পর্যন্ত আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা বিশ্বায়ন কি এটা নিয়ে আলোচনা করেছি, তারপর বিশ্বায়নের কারণ নিয়ে আলোচনা করেছি, এবার আমরা রাজনৈতিক বিশ্বায়নটাও জানতে পারলাম। ঠিক আছে, এখন আমরা জানবো অর্থনৈতিক বিশ্বায়ন কি। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ অর্থনৈতিক বিশ্বায়ন। অর্থনৈতিক বিশ্বায়নের কারণ বলতে গেলে, মানে অর্থনৈতিক বিশ্বায়নের কারণ আজ বিশ্বের সর্বাপেক্ষা চর্চিত বিষয়। অর্থনৈতিক বিশ্বায়ন বা অর্থনৈতিক বিশ্বায়নের কারণ বলতে গেলে সবার আগে কি আসে, যে ডব্লিউটিও, তারপর IMF, এগুলির কথা চলে আসে, এগুলির ভূমিকা। আমরা জানি ডব্লিউটিও এর পুরো নাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলি আমরা আগেও পড়েছি। তো এগুলির ভূমিকা চলে আসে। কেন এই সংস্থাগুলি সৃষ্টি হলো, কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ প্রথম বিশ্বের দেশগুলি এই সংস্থাগুলি গঠনে উৎসাহী ছিল। এক কথায় অর্থনৈতিক বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী বৃহত্তর অর্থনৈতিক প্রবহমানতা। অর্থনৈতিক বিশ্বায়ন হলো পুঁজিবাদীদের অর্থ সংক্রান্ত অবাধ স্বাধীনতা। বিশ্বের ধনী রাষ্ট্রগুলির গরিব রাষ্ট্রে পুঁজি বিনিয়োগে উৎসাহী, পাশাপাশি আসে সস্তা শ্রমিক, বেকারত্ব, তারপর কর্মী ছাঁটাই, তারপর মরশুমি বেকারত্ব ইত্যাদি। ঠিক আছে, বোঝা গেল? বর্তমানে মানে কিছু কিছু অর্থনীতিবিদ অর্থনৈতিক বিশ্বায়নকে নয়া উপনিবেশবাদ বলেও আখ্যা দিয়েছেন। তাহলে আমরা কি জানলাম? অর্থনৈতিক বিশ্বায়ন মানে কি? পুঁজিবাদীদের অর্থ সংক্রান্ত অবাধ স্বাধীনতা। ঠিক আছে, এক কথায় অর্থনৈতিক বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী বৃহত্তর অর্থনৈতিক প্রবহমানতা। বোঝা গেল এতটুকু পর্যন্ত? চলো নেক্সট আমরা কি আলোচনা করব? সাংস্কৃতিক বিশ্বায়ন। এখন আমরা আলোচনা করব সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে। ঠিক আছে, সাংস্কৃতিক বিশ্বায়ন এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বের এক দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী, ধ্যান ধারণা, আচার বিচার এবং তত্ত্বসমূহ এক বিশ্বধারায় সামিল হয়ে বিশ্বের অন্য প্রান্তে ছড়িয়ে যায়, অন্য প্রান্তে বিস্তার লাভ করে। এই প্রক্রিয়াটা হলো সাংস্কৃতিক বিশ্বায়ন। ঠিক আছে, সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে কি হয়? সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিভিন্ন অঞ্চল, ব্যক্তিবর্গের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য দূরীভূত হয়। এই যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি ম্যাকডোনাল্ডের ম্যাকডোনাল্ডের খাবার দাবারের জনপ্রিয়তা। আর কি বলতে পারি? আরেকটা উদাহরণ আমরা বলতে পারি হলিউডের সিনেমা সমূহের যে প্রদর্শন, সেটা সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে সাংস্কৃতিক বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়? আচার বিচার, তথ্যসমূহ, ধ্যান ধারণা সবকিছু বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন বিস্তার লাভ করে, তখন সেটাকে আমরা সাংস্কৃতিক বিশ্বায়ন বলি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বোঝা গেল? আমরা প্রথমে কি পড়েছি এই চ্যাপ্টারে? বিশ্বায়ন কি। তারপর আমরা কি পড়েছি? বিশ্বায়নের কারণ। আমরা দুটো গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করেছি।
তারপর আমরা অর্থনৈতিক বিশ্বায়ন নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা কি পড়েছি, রাজনৈতিক বিশ্বায়ন আগে পড়েছি, তারপর অর্থনৈতিক বিশ্বায়ন পড়েছি, তারপর আমরা সাংস্কৃতিক বিশ্বায়ন নিয়ে আলোচনা করেছি। তো আজকে এটুকু পর্যন্তই। এই ক্লাসে, নেক্সট ক্লাসে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে।